আজকের পর্বে এমন এক সত্য সামনে আসতে চলেছে যা শুনে পুরো চ্যাটার্জি পরিবার কেঁপে উঠবে। মৌলির মুখোশ খুলে দিতে এবার একেবারে তৈরি বাণী, কিন্তু শেষ মুহূর্তে কেন থেমে গেল সে। অন্যদিকে ঈশানীর আচরণে আসছে বিশাল পরিবর্তন। তানিয়ার মুখে এমন কিছু কথা শোনা যাবে যা শুনে ঈশানীর চোখে জল চলে আসবে। আর এদিকে মৌলি ও বিদ্যুতের রাতের কাণ্ড ধরা পড়ে যাবে বাড়ির সবার সামনে। সব মিলে আজকের পর্ব হতে চলেছে ভীষণ জমজমাট, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। চারিদিকে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জনে যেন পরিবেশটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে। একটা ছোট্ট লজের ঘরের ভিতরে বসে আছে বাণী আর অনিরুদ্ধ। বাণীর চোখে মুখে ক্লান্তি থাকলেও তার ভিতরে একটা অদ্ভুত শক্তি কাজ করছে, কারণ আছে নিজে চোখে দেখেছে মৌলির আসল চেহারা। ঠিক তখনই অনিরুদ্ধের মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে পিনাক্ষীর নাম। ফোনটা দেখে বাণী একটু চমকে যায়। মনে মনে ভাবে, আজই কি সব বলে দিব, সব সত্যিটা জানিয়ে দিব। মৌলি এতদিন যা করেছে সব ফাঁস করে দিব। কিন্তু পর মুহূর্তে সে নিজেকে সামলে নেয়, কারণ সে জানে সত্যিটা জানলে সবচেয়ে বেশি কষ্ট পাবে তার নিজের বাবা মা, যারা আজও মৌলিকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। তারপর বাণী ফোনটা রিসিভ করে বলতে থাকে, হ্যালো। ওপাশ থেকে পিনাক্ষী চিন্তিত গলায় বলে, অনিরুদ্ধ কোথায়, তোমরা ঠিক আছো তো? বাণী তখন শান্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ আমরা ঠিক আছি। আসলে ঝড় বৃষ্টির জন্য এক জায়গায় আটকা পড়ে গিয়েছি, বৃষ্টি একটু কমলে আমরা ফিরবো। পিনাক্ষী যা শুনে আরও চিন্তিত হয়ে যায়, বলছে কোথায় আছো তোমরা? ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা তানিয়া ফোনটা নিয়ে নেয়। ছোট্ট মেয়ের চোখে স্পষ্ট ভয়। সে কাপা গলায় বলে, মা তুমি কখন আসবে? তোমাকে ছাড়া আমার ঘুম আসছে না, আমার খুব ভয় করছে। তানিয়ার কথা শুনে বাণীর বুকটা মোচড় দিয়ে ওঠে। সে নিজেকে শক্ত করে মিষ্টি গলায় বলে, মাম্মা আমরা আসছি, একদম ভয় পাবে না, দুষ্টুমি করবে না, ঠিক আছে? তুমি গিয়ে দিদিভাইয়ের কাছে শুয়ে পড়ো, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। তানিয়া তখন অভিমানী গলায় বলে, তুমি না থাকলে কিছুই ভালো লাগে না মা। এই কথাগুলো শুনে পাশে দাঁড়িয়ে থাকা ঈশানের মনটা কেমন যেন হয়ে যায়। সে ধীরে ধীরে ফোনটা নিয়ে বলে, তুমি যদি কিছু মনে না করো তাহলে আজ তানিয়াকে আমার কাছে রাখি, ও আজ আমার সঙ্গে ঘুমাক। যা শুনে বাণী অবাক হয়ে যায়, কারণ এতদিন ঈশানী কখনো এভাবে তানিয়াকে নিজের কাছে রাখতে চায়নি। বাণী তখন মনে মনে অনেকটাই খুশি হয়ে যায়, বলতে থাকে, না না আমার কোনো সমস্যা নেই, বরং খুব ভালোই হবে। কিন্তু বাণী ভুল করে মা বলে ফেললেই ঈশানীর মুখটা বদলে যায়। সে হঠাৎ করে চুপ করে ফোনটা কেটে দেয়। ফোন কেটে যাওয়ার পর বাণী কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে থাকে। তার মনে হয় ঈশানীর ভিতরেও হয়তো একটা যুদ্ধ চলছে। অন্যদিকে ঈশানী তানিয়াকে নিজের ঘরে নিয়ে চলে যায়। তানিয়াকে কোলে শুয়ে গল্প বলতে থাকে। কিছুক্ষণ পর তানিয়া বলে, জানো দিদিভাই, মাকে ছাড়া আমি কখনো ঘুমাতে পারি না, কিন্তু আজ তোমার কাছে একটু ভয় লাগছে না? তোমার কাছে থাকলে ঠিক মায়ের মতোই লাগছে। যা শুনে ঈশানী চমকে তাকায়। তানিয়া আবার বলে, তোমার ছোঁয়া আর মায়ের ছোঁয়া এত এরকম হয় কেন? এই প্রশ্ন শুনে ঈশানীর চোখটা ভিজে ওঠে। সে কোনো উত্তর দিতেই পারে না, শুধু তানিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। অন্যদিকে নয়নতারা সব কিছু চুপচাপ লক্ষ্য করতে থাকে। মনে মনে ভাবে, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। ঈশানী ধীরে ধীরে বাণীর দিকে ঝুঁকছে, কিন্তু বাণী যদি অনিরুদ্ধের সঙ্গে থাকে তাহলে মৌলি কোথায়? এদিকে হোটেলের ওয়াশরুমে দরজা খুলে কয়েকজন ওয়ার্ড বয় মৌলিকে টেনে বের করে আনে। মৌলির চুল এলোমেলো, মুখে বিরক্তি আর রাগ। ম্যানেজার এসে কঠিন গলায় বলে, ম্যাডাম এবার এই বাসনগুলো ধুয়ে ফেলুন। মৌলি যেন আকাশ থেকে পড়ে। সে চিৎকার করে বলে, কি আমি বাসন মাজবো? আপনাদের মাথা খারাপ নাকি? ম্যানেজার তখন ঠান্ডা গলায় বলতে থাকে, আপনি ওয়াশরুম আটকে থেকে পুরো দরজাটার 12টা বাজিয়ে দিয়েছেন, ক্ষতিপূরণ তো দিতেই হবে। আপনার কাছে যেহেতু টাকা নেই তাহলে কাজ করে শোধ করতে হবে। মৌলি নিজের নখ দেখিয়ে বলে, দেখছেন না আমার এক্সটেনশন নখ, আমি এসব কিভাবে করব? ঠিক তখনই সেখানে আসে নয়নতারা বিদ্যুৎ। মৌলি ছুটে গিয়ে বলে, গ্র্যান্ডমম ওদের টাকা দিয়ে দাও না, ওরা আমাকে বাসন মাজতে বলছে। নয়নতারা ভেতরে ভেতরে সব বুঝলেও বাইরে নির্লিপ্ত সেজে থাকে। সে ব্যাগ থেকে কিছু টাকা বের করে বলে, আমার কাছে এতটুকু আছে। ম্যানেজারের সঙ্গে সঙ্গে বলে, তাহলে কাজ করতেই হবে। নয়নতারা এবার ইচ্ছে করেই বলে, দিদিভাই আর কোনো উপায় নেই, কাজটা করেই ফেলো। মৌলি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তার জীবনে হয়তো এই প্রথম বাসন দেওয়ার মতো কাজ করতে হচ্ছে। সে কাঁপতে কাঁপতে একটা প্লেট হাতে নিয়ে বমি বমি ভাব শুরু হয়ে যায়। তখন নয়নতারা বিদ্যুতের দিকে তাকিয়ে বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ওকে সাহায্য করো। বিদ্যুৎ চমকে বলে, আমি? নয়নতারা রাগী গলায় বলে, হ্যাঁ তুমি, একসঙ্গে করলে কাজ তাড়াতাড়ি হবে। যা শুনে বিদ্যুৎও সাথে সাথে বাসন মাজতে শুরু করে দেয়। আর সেই দৃশ্য থেকে হোটেল স্টাফরা চাপা হাসতে থাকে। অনেক কষ্টে কাজ শেষ করে ভোরের দিকে
তারা বাড়ি ফেরে। নয়নতারা ধীরে ধীরে বলতে থাকে, চুপচাপ ঢুকে পড়ো, কেউ যেন টের না পায়। কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে ছিল দাদু। দাদুর কড়া চোখ দেখে তিনজনেই বুক শুকিয়ে যায়। দাদু তখন বলতে থাকে, মৌলিক কোথায় গিয়েছিলে? নয়নতারা তাড়াতাড়ি কথা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু দাদু এবার আর থামে না। এক এক করে সবাইকে ডেকে পাঠানো হয়। ঈশানী, পিনাকি সবাই চলে আসে। পিনাকি রাগান্বিত গলায় বলে, সারাত কোথায় ছিলে? মৌলি তুতলামি শুরু করে, তারপর হঠাৎ বলে, আমি একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম। ঈশানীর সঙ্গে সঙ্গে বলে, মিথ্যে কথা, আমি তোমার ঘরে বহুবার গিয়েছি, তুমি ছিলে না, ফোনও ধরনি। মৌলি তখন গল্প বানাতে শুরু করে। অনেক জোরে গান বাজছিল, তাই ফোন শুনতে পাইনি। পিনাকি সন্দেহ চোখে তাকিয়ে বলে, বার্থডে পার্টিতে গিয়ে এমন অবস্থা হয়েছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে মাঠে চাষ করে এসেছ। যা শুনে বিদ্যুৎ মুখ নিচু করে ফেলে। দাদু এবার নয়নতারার দিকে তাকিয়ে বলে, তুমি কোথায় ছিলে? নয়নতারার সঙ্গে সঙ্গে বলে, আমি পুজো দিতে গিয়েছিলাম। ঈশানী তখন ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে, তাহলে পুজোর সামগ্রী কোথায়? নয়নতারা যা শুনে চমকে যায়, তারপর বলে, সব দান করে দিয়েছি। দাদু তখন রাগান্বিত হয়ে যায়, ডেকে গিয়ে বলে, চুপ করো, তুমি দান করবে? মিথ্যে কথা বলো না। পুরো বাড়ির পরিবেশ তখন অস্বস্তিকর হয়ে ওঠে। ঠিক সে সময় বাড়িতে ঢুকে বাণী। সব কথা সে চুপচাপ শুনছিল। সে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়, তার চোখে আজ অন্যরকম দৃঢ়তা। বাণী ঠান্ডা গলায় বলে, কি মৌলি ম্যাডাম, সব বলবো নাকি? কাল রাতে কী কী হয়েছে সবাইকে ডেকে বলে দিব? যা শুনে মৌলির মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। নয়নতারা তখন রেগে গিয়ে বলে, মুখ সামলে কথা বলো বাণী। বাণী তখন বলে, আমাকে ভয় দেখে না কোনো লাভ নেই, আমার কাছে সব প্রমাণ আছে, মৌলি যা করেছে সব কিছু প্রমাণ আছে। সবাই তখন অবাক হয়ে বাণীর দিকে তাকায়। বাণী আবার বলতে থাকে, আমি চুপ আছি শুধু আমার বাবা মার জন্য, কারণ তারা কষ্ট পাবে, সেটা আমি চাই না, কিন্তু আবার যদি এসব হয় তাহলে কাউকেই ছাড়বো না। তারপর সে বিদ্যুতের দিকে তাকিয়ে বলে, তোমাকেও সাবধান করছি, শুধরে যাও। এই বলে বাণী সেখান থেকে চলে যায়। এরপর সকালে দেখা যায় বাণী স্কুলের জন্য বই গোছাচ্ছে। অনিরুদ্ধ এসে সাহায্য করতে চায়। হঠাৎ বই পড়ে গেলে দুজন একসঙ্গে তুলতে গিয়ে খাটের উপর পড়ে যায়। কিছুক্ষণ দুজন শুধু একে অপরের দিকে তাকিয়ে আছে। অনিরুদ্ধ তখন বলে, আজ তুমি না থাকলে আমার বড় ক্ষতি হয়ে যেত, তুমি পাশে ছিলে বলে আমি বেঁচে আছি। বাণী তখন বলে, আমি সবসময় আপনার পাশে আছি, ছায়ের মতো থাকবো। ঠিক তখনই তানিয়া দৌড়ে চলে আসে, বলে, মা তাড়াতাড়ি চলো, স্কুলে দেরি হয়ে যাবে। সবার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু এই হাসির আড়ালে নয়নতারা নতুন প্ল্যান করতে শুরু করে। বাণী স্কুলে যাওয়ার জন্য বেরোতেই নয়নতারার সামনে এক গাদা কাপড় এনে ফেলে বলে, এসব ধুয়ে তারপর যাবে। বাণী অবাক হয়ে যায়, বলে, আমার পরীক্ষা আছে, আমাকে স্কুল যেতেই হবে। নয়নতারা তখন বলে, এইবারই কাজের লোককে তুমি না আমি? ঠিক তখনই মৌলি আরও কিছু কাপড় ছুঁড়ে মারে বাণীর দিকে। মৌলি রাগান্বিত হয়ে বলে, সব ধুয়ে তারপর বের হবে। বাণী এবার আর চুপ থাকে না, সে ধীরে ধীরে মৌলির কাছে গিয়ে বলতে থাকে, কাল রাতে সব কথা যদি সবাইকে বলে দিই তাহলে কি হবে ভেবেছ? মুহূর্তের মধ্যে মৌলির রং একদম মুড়ে যায়। বাণী আবার বলে, নিজের কাজ নিজে করো, আমাকে রাগিও না। এবার মৌলির একটা কথা বলতে পারে না। এদিকে দূরের দাঁড়িয়ে অনিরুদ্ধ মুচকি হেসে সব দেখতে থাকে, কারণ সে বুঝে গিয়েছে এই বাড়িতে সত্যি লড়াই শুরু হয়ে গিয়েছে। তো প্রিয়বাস, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী নতুন আপডেট আর কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।